নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। ভিডিও আনতে রাত্র হয়ে গেল ব্যস্ততার কারণে। যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও, খুবই একটা ইম্পর্টেন্ট টপিকের উপর বেসিস করে, দুটো প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেনের উপর বেসিস করে আজকের ভিডিওটা। চলো দেখে নেব কোশ্চেনগুলি। এ হচ্ছে কোশ্চেনটা, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, ঠিক আছে। আরেকটা কোশ্চেন হচ্ছে, আরেকটা কোশ্চেন, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? আনসারটা হচ্ছে 1764 খ্রিস্টাব্দ, সঠিক উত্তর। চলো, এই রিলেটেড কিছু কিছু যুদ্ধ আছে ভারতের ইতিহাসে এবং প্রাচীন ভারতে, ঠিক আছে, যেগুলি মডার্ন হিস্ট্রি বা এনসিয়েন্ট হিস্ট্রিতে, যে যুদ্ধগুলি প্রায়ই কোশ্চেন পেপারে বা বিভিন্ন রকম সরকারি চাকরির ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটা এই রিলেটেড আরও দেখে নেবো কী কী ইম্পর্টেন্ট যুদ্ধ আছে এবং এগুলি কার কার মধ্যে হয়েছে, কারা কারা জিতেছে, কারা কারা পরাজিত হয়েছে, ঠিক আছে। তো এই রিলেটেড কোশ্চেন আসলে অবশ্যই আনসার করতে পারবে। প্রথম কোশ্চেনটা বন্ধু, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল দেখেছিলে, এবার জিজ্ঞেস করতে পারো পানিপথের যুদ্ধ কবে হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। কার মধ্যে? ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে। আর এই যুদ্ধে কে পরাজিত হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিল জিজ্ঞেস করলে ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিল বাবরের কাছে, ঠিক আছে। আর এই ইব্রাহিম লোদির পরাজয়ের মধ্য দিয়ে যে সুলতান যুগের সমাপ্তি ঘটে, শেষ সুলতান ছিল ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি পরাজিত হওয়ার পর বাবর যুগের সূচনা হয়, মানে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়, ঠিক আছে। তো মুঘল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ছিলেন বাবর। তো আশা করি এই রিলেটেড তোমরা কোশ্চেন করতে পারবে। তারপর হচ্ছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? প্রথম যুদ্ধ 1526, তারপর হচ্ছে 1556 সালে দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। তো দ্বিতীয় যুদ্ধটা কার কার মধ্যে হয়েছিল জিজ্ঞেস করা হলে, প্রথম যুদ্ধ কার মধ্যে হয়েছে জিজ্ঞেস করা হয়েছে ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে। এবার জিজ্ঞেস করতে পারে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার মধ্যে হয়েছিল। পানিপথের দিল্লির সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্য, যেটাকে সংক্ষেপে হিমু বলতো, হেমু, ঠিক আছে, হেমু এবং আকবরের মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে ফেলেছি, সরি। তো এই যুদ্ধে আকবর জয়ী হয়েছিল, ঠিক আছে, আর হিমু পরাজিত হয়েছিল। তো এগুলি মনে রাখতে হবে। বলতে পারে পানিপথের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয়েছিল বা কে জিতেছিল দিয়ে অপশনে 4টা নাম দিয়ে দিতে পারে। তারপর হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ, আরেকটা ইম্পর্টেন্ট যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল এরপরে একদম 1761 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো সেটা হয়েছিল কাদের মধ্যে? সেটা হয়েছিল মারাঠা এবং আহমেদ শাহ আবদালির মধ্যে, যেখানে মারাঠারা পরাজিত হয়েছিল, ঠিক আছে। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠা এবং আহমেদ শাহ আবদালির মধ্যে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেন, সময়ের জন্য বের করতে পারেনি, আরেকদিন সময় হলে দেখিয়ে দেবো, ঠিক আছে। এই কোশ্চেনটাও জিজ্ঞেস করে এবং জিজ্ঞেস করা হয়েছে, তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো পলাশির যুদ্ধ কবে হয়েছিল? পলাশির যুদ্ধ 1757 সালে। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যুদ্ধ যেটা জিজ্ঞেস করা হয়ে পারে, সেটা কার মধ্যে হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রবার্ট ক্লাইভ ছিল, রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল। রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাবের মধ্যে যুদ্ধটা হয়েছিল। তো এই যুদ্ধে পরাজিত হয়েছিল সিরাজউদ্দৌলা আর জয়ী হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। নেক্সট যেটা আমরা দেখেছিলাম, জিজ্ঞেস করা হয়েছিল বক্সারের যুদ্ধ কবে হয়েছিল। তো বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। তো কাদের মধ্যে হয়েছিল বক্সারের যুদ্ধ জিজ্ঞেস করতে পারে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস দুইজন নবাব এবং একজন মুঘল সম্রাটের মধ্যে হয়েছিল। কারা কারা? বাংলার নবাব মীর কাসেম, অযোধ্যার নবাব সুজা উদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট যুদ্ধ ভারতের ইতিহাসে, কারণ হচ্ছে এই যুদ্ধে বিজয় লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাকি যে যে তিনজন ছিল তারা তিনরাই পরাজিত হয়েছিল, যার কারণে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তার শুরু হয় এই যুদ্ধের সমাপ্তির মধ্যে দিয়ে, ঠিক আছে। যে কারণে ভারতের ইতিহাসে বক্সারের যুদ্ধ একটা ইম্পর্টেন্ট যুদ্ধ, এটা প্রায়ই জিজ্ঞেস করা হয়ে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে সিপাহী বিদ্রোহ, আরেকটা ইম্পর্টেন্ট যুদ্ধ, ঠিক আছে। সিপাহী বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? 1857 সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আর এই সিপাহী বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা হয়ে থাকে বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়ে থাকে। এবার তোমাদেরকে কোশ্চেন করতে হবে, ভারতের নিম্নলিখিত কোন যুদ্ধকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়ে থাকে বা মহাবিদ্রোহ বলা হয়ে থাকে? তাহলে সিপাহী বিদ্রোহকে, ঠিক আছে। তো কবে সংগঠিত হয়েছিল? 1857 সালের 10 মে মিরাটে শুরু হয়েছিল, এই বিদ্রোহ শুরু হয়েছিল। আর এই বিদ্রোহটা শুরু হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ভারতের যে সৈন্যরা ছিল, ভারতীয় সৈন্যরা বিদ্রোহ করেছিল, ঠিক আছে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। ব্রিটিশ সরকারের যে সমস্ত ভারতীয় সৈন্যরা কাজ করতো তারা ওই সময় বিদ্রোহ করেছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা মহাবিদ্রোহ, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন।
প্রায়ই জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। 1857 সালে হয়েছিল। নেক্সট আরেকটা বিদ্রোহ, সেটা হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? নীল বিদ্রোহ 1859 সালে সংগঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? নদিয়া জেলার কৃষ্ণনগরের নিকটবর্তী চৌগাছা গ্রাম থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। এই বিদ্রোহ শুরু হয় যেখানে দুই কৃষক নেতা বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস নামে দুইজন নেতা, যারা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে। এই নীল বিদ্রোহের দুইজন নেতার নাম অবশ্যই মনে রাখবে। এই দুইজনের নাম দিয়ে কিন্তু কোশ্চেন করা হয়, নীল বিদ্রোহের একজন নেতা বা দুইজন নেতা কারা ছিল, এটা জিজ্ঞেস করা হয়ে থাকে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করে, ঠিক আছে। তো মনে রাখবে কবে হয়েছিল নীল বিদ্রোহ? 1859 সালে। কোথায়? বাংলার নদিয়া জেলায়, ঠিক আছে, কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে। আর নীল বিদ্রোহের নেতা কারা ছিল? বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট মাসাকের, ভারতের ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এটা একটা বড় বড় হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল জেনারেল ডায়ারের নেতৃত্বে, যার ফুল ফর্ম ছিল ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ার, ঠিক আছে, যেটাকে শর্ট ফর্মে আমরা জেনারেল ডায়ার নামেই অনেকেই চিনি। তো 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাব প্রদেশের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল, ঠিক আছে। কাহিনী বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, কেন সংগঠিত হয়েছিল, ঠিক আছে। একটা প্রতিবাদ সভা হয়েছিল, সেই প্রতিবাদ সভায় এই ঘটনাটা ঘটেছিল, মাসাকের, ঠিক আছে। এটা নিয়েও কিন্তু কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয় এবং ইন্টারভিউতেও জিজ্ঞেস করা হয়। তো এই ছিল মোটামুটি কিছু যুদ্ধ বা কিছু ইনসিডেন্ট ভারতের ইতিহাসে যেগুলি জিজ্ঞেস করা হয়ে থাকে। এবার হচ্ছে বিখ্যাত 4-5 জন কবি এবং তাদের কিছু ছদ্মনাম যেগুলি জিজ্ঞেস করা হয়ে থাকে কোশ্চেন পেপারে। যার মধ্যে হাইলাইটেড কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে কি কি নামে ডাকা হয় দেখো, বার্ড অফ বেঙ্গল নামেও পরিচিত, গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি, রবি কাকা, ভানুসিংহ দিয়ে কোশ্চেন করা হয়। ভানুসিংহ কোন কবির ছদ্মনাম, ঠিক আছে। তো এইরকম এগুলি মুখস্থ করে নেবে, ঠিক আছে। বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি, ঠিক আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত, বা কমলাকান্ত কোন কবির ছদ্মনাম? তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে বিদ্রোহী কবি। আর সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়ে থাকে, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও অন্যান্য এরকম প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করে কোশ্চেনের উপর বেসিস করে ভিডিওর জন্য। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা প্লে লিস্ট অবশ্যই চেক করবে।